আমেরিকা পারস্য উপসাগরে একের পর এক তাদের যুদ্ধাস্ত্র মোতায়েন করে চলেছে। সেখানে উত্তেজনা এখনো তুঙ্গে। অপরদিকে ইরানও তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে যে কোনো আগ্রাসন মোকাবেলা। এমন একটি পরিস্থিতিতে সবাই আপনারা ধরে নিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ কি আসন্ন। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চম নৌবহর সহ আব্রাহাম লিঙ্কন সবচেয়ে তাদের যে মানে আধুনিক রণতরী সেটি মোতায়েন করেছে। মধ্যপ্রাচ্যের 8টি দেশে তাদের সমরাস্ত্র বৃদ্ধি করা হয়েছে, যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে। এমন একটি অবস্থার প্রেক্ষাপটে সে দেশে যখন উত্তেজনা তুঙ্গে, তখন কিন্তু একটি আলোচনার দুয়ারও সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি খুলে গেছে। বিশেষ করে তুরস্ক, ওমান তারা দায়িত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে যোগাযোগ করেছেন। আর রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে তারাও বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। সব মিলিয়ে এখন যেটা মনে হচ্ছে যে পারস্য উপসাগরের উত্তেজনা অনেকটাই স্থিমিত হয়ে আসছে। আমরা যেটা জানতে পারছি যে সেখানে একটি আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই আলোচনাটি হবে ইস্তানবুলে, তুরস্কের রাজধানী ইস্তানবুলে। সেখানে আগামী শুক্রবার একটি আলোচনা বৈঠক হতে পারে বলে অনেকে অনুমান করছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন ইরানের ন্যায্য ও সমতাপূর্ণ আলোচনায় বসতে ইচ্ছুক, বিশেষ করে পারমাণবিক বিষয় নিয়ে, এবং তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে নির্দেশ দিয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পারমাণবিক চুক্তি ইরানকে আসতেই হবে, যদি কোনো কারণে চুক্তিতে না আসে তাহলে সেখানে হামলা চালানো হবে। এটি আমরা মনে করি এক ধরনের ভয় বা ভীতি দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করানো। কারণ যে ধরনের সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে, এই সমরাস্ত্র দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে বিশ্লেষকদের অনেকেই মতামত দিয়েছেন যে সেই যুদ্ধটি হবে দীর্ঘায়িত এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশেষত তারা যে আব্রাহাম লিঙ্কন যুদ্ধ রণতরীর কথা বলেছেন, সেটি সম নামে এক ধরনের আক্রমণের কথা বলেছেন, যেখানে ঝাঁকে ঝাঁকে ড্রোন আক্রমণ চলবে এবং মিসাইল আক্রমণ চলবে, যেটিতে তাদের সেই আমেরিকার যে গর্ব, সেই আব্রাহাম লিঙ্কন রণতরীকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। এরকম একটা অবস্থায় তাদের যে পঞ্চম মৌফ্লিট মোতায়েন করা হয়েছে, ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে, সবকিছু মিলিয়ে ইরান কিন্তু তাদের যুদ্ধ অবস্থা পুরোপুরি সজ্জিত অবস্থায় রয়েছে। তারা হুরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানে গত রোববার থেকে তাদের 2 দিন ব্যাপী একটি মহড়া চলেছে এবং সেখানে তাজা গোলা বারুদ তারা ব্যবহার করেছে এবং যুদ্ধ মোকাবেলায় যা যা করা দরকার তারা সেটি করেছে। এবং এই মহড়াটি চলেছে কিন্তু আব্রাহাম লিঙ্কন নামে যে যুদ্ধ রণতরীটি রয়েছে বা যুদ্ধ জাহাজটি রয়েছে, তার থেকে মাত্র 150 বা 200 কিলোমিটার দূরে। অর্থাৎ ইরান এটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তোমাদের ভয়ে আমরা ভীত নই, তোমরা যদি হামলা করো আমরা তার মোকাবেলা করব। কিন্তু তারা একই সাথে একটি কথা বলেছে যে আমরা কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চাই না, আমরা আলোচনার জন্য করতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। অর্থাৎ চাপ দিয়ে অনৈতিকভাবে কোনো কিছু করে ইরান জাতিকে কোনোভাবেই রাজি করানো যাবে না। এরকম একটা প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জন্য যে সমস্যাটি, সেটা হচ্ছে ইরান ঘোষণা দিয়ে রেখেছিল যে যারা বা যে সমস্ত দেশ থেকে আমেরিকা হামলা চালাবে সে সমস্ত দেশকে বৈরী দেশ হিসেবে ঘোষণা করা হবে এবং সে সমস্ত দেশের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এখানে শুধু মার্কিন ঘাটের কথা বলা হয়নি, তারা বলেছেন যে দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসগুলোতে হামলা করা হবে। সব মিলিয়ে এই যে একটা উত্তেজনাকর অবস্থা, মধ্যপ্রাচ্য যে একটা অগ্নিস্ফুলিঙ্গের উপরে দাঁড়িয়ে আছে, সেখান থেকে অনেকেই মনে করছেন যে যুদ্ধ হলে সেটি সামগ্রিকভাবে আঞ্চলিক যুদ্ধ
অথবা এই যুদ্ধটি আরো বিস্তৃত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপান্তর হতে পারে। এখন আমেরিকার জন্য যেটি লজ্জার, বা আমি মনে করি যে তারা একটি আমাদের বাংলা ভাষায় যদি বলি মানকা চিপা, সেরকম একটা চিপা করেছেন। তারা এত যুদ্ধাস্ত্র নিয়ে গিয়েছেন, তারা কাতারে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছেন, জর্ডানে করেছেন, সৌদি আরবে করেছেন, কিন্তু এই সমস্ত দেশগুলো কিন্তু এখন আর তাদের ভূমি ব্যবহার করতে সম্মতি দিচ্ছেন না। তার মানে যদি এই সমস্ত দেশ সম্মতি না দেয়, তাহলে কিন্তু রণতরী থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে হবে। আর ইরান কি বলছে যে তোমাদের যে রণতরী মোতায়েন করেছেন সেটা কি মনে করছে আমরা রাজহাঁস, আমাদের ক্ষেপণাস্ত্রের সামনে তারা রাজহাঁসের মতো বসে আছে, আমরা মুহূর্তে এটাকে ডুবিয়ে দেব। এই যে একটি চ্যালেঞ্জ, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলেছে। পেন্টাগন বলেছে যে এই যুদ্ধে জয়লাভ করা খুব কঠিন হবে এবং যুদ্ধ দীর্ঘায়িত হবে। অর্থাৎ যেমন বলা হয়েছে 2 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে বা 24 ঘন্টার মধ্যে আমরা ইরানকে ধ্বংস করে ফেলবো, এরকম সম্ভাবনা নেই। কারণ ইরান তাদের এই যে দীর্ঘ সময়ে যে প্রস্তুতি নিয়েছে, তাদের যে সমস্ত মিসাইল গুলো রয়েছে বা যেগুলো ড্রোন রয়েছে, তারা সেগুলো পাহাড়ের নিচে, মাটির নিচে সজ্জিত করে রেখেছে এবং সেগুলো তারা এখন যুদ্ধ অবস্থায় রেখেছে, যে কোনো মুহূর্তে তারা হামলা চালাতে পারে সেই একটি অবস্থায় তারা রয়েছে। অর্থাৎ তাদের হাত ট্রিগারে রয়েছে। এই যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেমন অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে, তেমনিভাবে ইরান ও ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে হুরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে যে সমস্ত দেশ থেকে দেশের আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশ সহ অন্যান্য দেশে যে 2100 মিলিয়ন ব্যারেল তেল যেটি প্রতিদিন মানে বিভিন্ন দেশে পাঠানো হতো, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তেলের অভাবে এক ধরনের সংকট তৈরি হবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং বিশ্বব্যাপী এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হচ্ছে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে আশঙ্কা, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলছে, ইউরোপীয় ইউনিয়নকেও ভাবিয়ে তুলছে। সবকিছু মিলিয়ে আলোচনা দুয়ার উন্মুক্ত হয়েছে এবং যদি এই যে আলোচনাটি হয় এবং সেটি যদি সম্মানজনকভাবে হয়, তাহলে আমরা মনে করি যে শুধু ইরান নয়, এটা গোটা বিশ্বের জন্যই মঙ্গল বয়ে আনবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে যুদ্ধ হবে না, আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কোনো মূল্যে তাদের পারমাণবিক যে চুক্তি সেটাতে আসতেই হবে। অর্থাৎ ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া হবে না বা তাদের পারমাণবিক সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। অপরদিকে তারা এটাও বলেছেন যে তাদের যে সমস্ত মিসাইলগুলো রয়েছে সেগুলোকেও তারা ধ্বংস করে ফেলতে হবে অথবা নিয়ন্ত্রিত করতে হবে। এটি একটি সাধারণ রাষ্ট্রের জন্য লজ্জা। ইরান এই ধরনের প্রস্তাবে রাজি হবে এমনটি আমরা মনে করছি না। সব মিলে সংকটের সমাধান কিভাবে আসবে সেটি এখনই বলার সময় আসেনি। তবে আমরা চাই যে এটি একটি শান্তিপূর্ণ সমাধান আসুক এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে একটি যে দখলদার রাষ্ট্র এবং তারা যে কোনো মানবতার মূল্য দেয় না, সেটি কিন্তু প্রমাণ এর আগেও রেখেছে। তারা ভেনেজুয়েলায় আক্রমণ করেছে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গিয়েছে, এমনকি ইরানকে হুমকি দেওয়া হচ্ছে। অথচ ইরানের সঙ্গে এই যে 1979 সালের পর থেকে যে ধরনের তাদেরকে বিধিনিষেধ দিয়ে ইরান জাতির যে অর্থনৈতিকভাবে পুরো করার যে ষড়যন্ত্র আমেরিকা করেছে, সেটি আমাদের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। অপরদিকে গাজায় যেভাবে গণহত্যা চালানো হয়েছে এবং এখনো সেখানে গণহত্যা চালানো হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা তেমন কোনো উদ্যোগী ভূমিকা পালন করছে না। অথচ যখন ইরানের ভিতরে আভ্যন্তরীণ একটি সংকট দেখা দিয়েছে, সেখানকার মানুষ দ্রব্যমূল্যের অসহনীয় অবস্থার কারণে রাস্তায় নিয়ে এসছে, সেখানে সেই আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যে কয়েক হাজার লোক নিহত হয়েছে সেটাকে মানবতার দোহাই দিয়ে তারা ইরানকে হামলার জন্য যুদ্ধাস্ত্র সেখানে মোতায়েন করেছে। অর্থাৎ ইরানের আমেরিকার স্বার্থ যেখানে সংরক্ষিত হয় সেখানে তাদের কিছু বলার নেই, আর স্বার্থ লঙ্ঘিত হলে তারা মানবতার দোহাই দিয়ে সবকিছুকে জায়েজ করে নিতে চায়। এটিও বিশ্ব জেনে গেছে।
সুতরাং আমেরিকার যে দাদাগিরি এটি আর বিশ্ব নতুন করে মেনে নিতে চায় না। আর আরেকটা বিষয় বলতে চাই যে চীন, ইরানের মিত্রদেশ হিসেবে চীন এবং যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। এখন চীনের যে স্যাটেলাইট তাদের মাধ্যমে ইরানের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেই প্রস্তুতিকে আরো সংহতি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় কোথায় তাদের যুক্তাস্ত্রগুলো রাখা হয়েছে, কোথায় যুদ্ধ বিমান রয়েছে, কোথায় রণতরী রয়েছে তা কিন্তু দিবালোকের মতো তারা স্পষ্ট জেনে যেতে পারছে। অর্থাৎ ইরানের সেগুলো টার্গেটে পরিণত হয়ে রয়েছে। আমি গতকালকে একটি সংবাদ পড়ছিলাম যে আব্রাহাম লিঙ্কনের একজন ক্যাপ্টেন বলেছেন যে নাম প্রকাশ না করার শর্তে যে যদি যুদ্ধ হয় তাহলে নিশ্চিতভাবে আমাদের মৃত্যু আসন্ন, অর্থাৎ আমাদের ধ্বংস আসন্ন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাও ভেবে দেখেছেন যে যদি আমরা যুদ্ধে যাই, সে যুদ্ধে জয়লাভ যদি করতেও পারি সেটার জন্য আমাদের অনেক চড়া মূল্য দিতে হবে। সুতরাং আলোচনায় মনে হয় যে সব পক্ষের জন্য শান্তি এবং স্বার্থ সংরক্ষণ করবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আগামীতে কি ঘটে সেটি নিয়ে আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হব। আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।